আজ একটা অন্যরকম সকাল। প্রতিদিনের ন্যায় আজকের সকালটা এক নয়। অন্যান্য দিন সমাধিনে আসার জন্য যেমন দৌড়াদৌড়ি করতে হয়, আজকে আর সেই দৌড়াদৌড়িটা নেই, থাকলেও অতটা না। আজকে আমার আর মায়ের একটু রেস্টের পালা। নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু সকালটা একটু অন্যরকম, কারণ আজকে আজকে আমার রেস্টের পালা। বুজু আজকে রান্নাঘরটা বুজুর দখলে চলে গেছে। বুজু আজকে সকালবেলা উঠে বলল, মাম্মা আমি আজকে তোমাকে হেল্প করব। তো কীভাবে হেল্প করবে? তো কিছু চিকেন রাখা ছিল ঘরে বেশ কিছুদিন ধরে। তো বুজু বললো, মাম্মা ওটাকে আমি আজকে চিলি চিকেন করব। তো আমি বললাম, তুই পারবি? বলে, হ্যাঁ তুমি আমাকে সাহায্য করে দাও, আমি ঠিক পারবো। তাই বললাম, দেখ আমি তত ভালো কিছু করতে জানি না, সম্পূর্ণ ইউটিউবের ভরসায় থাকি। তো বুঝিয়ে তাই বললো যে তুমি যখন ইউটিউবের ভরসায় থাকো আমি তোমার ভরসায় রয়েছি। তাই বললাম, ঠিক আছে তাহলে তাই কর, আমার মতনভাবেই কর, যেভাবে আমি ইউটিউব দেখি তোকে আমি সেটাই মুখে মুখে বলে দিচ্ছি। তো বুঝু শুরু হলো চিলি চিকেন বানানোর প্রস্তুতি। প্রথমেই চিকেনটাকে বুঝু ওই সোয়া সস, একটু নুন, একটু গোলমরিচ আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল ফ্রিজে। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি সস, কয়েকটা সস ওকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর বললাম, বুঝু নুন কিন্তু সাবধানে বুঝে দিস, কারণ বলা হয় এই সসে নাকি অনেকটা করে নুন দেওয়া থাকে, তো নুনগুলো একটু বুঝে দিতে হয়। তো বুঝু একটুখানি জল দিয়ে এই সসগুলোকে একটুখানি ভাবে মিশিয়ে নিল একবারে। আর আমাদের না যে কোনো খাবারের ক্ষেত্রে একটুখানি গ্রেভিটা দরকার হয়। তো সেক্ষেত্রে অনেকে ড্রাই চিলি চিকেন খায়। তো বুঝে বললো, মাম্মা আমরা কিন্তু গ্রেভিটাই করবো। আর ঠিক আছে। তো বাবাও আজকে তার খুশি খুব, যে মেয়ের হাতে প্রথম চিলি চিকেন খাবে। বাজে হোক ভালো হোক যাই হোক, মেয়ে করেছে বলে কথা, সে তো খারাপ হলেও ভালো হবে, ভালো হলেও খারাপ হবে। এখানে কিন্তু কোনোটা টুকরোই হচ্ছে চিলি চিকেনের মতন ঠিক নয়, কিছুটা আছে বোনলেস, কিছুটা আছে উইথ বোন। তো এই ভিডিওটা যেদিনকার করেছিলাম সেই দিনকার কিন্তু এরকম বর্ষাকালের ওয়েদার ছিল না, সেদিনকার কিন্তু যথেষ্ট পরিমাণ গরম ছিল। আসলে গরমকালের ভিডিও ছিল এটা। তো আমার নানান কারণে না দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বুঝু হয়েছে ঠিক আমার বিপরীত। আমি রান্নাঘরকে খুব ভয় পাই, রান্নাঘরে রান্না বান্না কোনো কাজ আমি পছন্দ করি না, এটা আমি আগেও শেয়ার করেছি। তো সমাধি না আসার জন্যে এই 2 মাস কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। তো সমাধি এবার চলে আসবে, তো আশা করি আর কোনো অসুবিধা হবে না। আর বুঝু হয়েছে ঠিক তার আমার অপোজিট। ওর খুব ভালো লাগে একটু রান্না বান্না কিছু করবে, নানান রকম রান্না করে সবাই সাথে শেয়ার করবে। আমি কিন্তু খেতে ভালোবাসি, কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না করার মতন ও মানে ভালোবাসাটা আমার খুব একটা কাজ করে না। কিন্তু আমি খুব খুশি যে বুঝুর যেহেতু এই অনুভূতিটা হয় যে আমি রান্না করব, বা এই আগ্রহটা আসে ও রান্না করার, আমি এটা খুব ভালো লাগে। আমার মনে হয় না এটা যে ও মেয়ে বলে ওকে রান্না আমাকে শেখাতে হবে, সেটা নয়। কিন্তু আমার ভালো লাগে, এটা রান্নাটাও একটা আর্ট, যে মানুষের ভালোবেসে রান্না করা। তো আমার এটা খুব ভালো লাগে, কিন্তু আমি করতে পারি না, সেটা আমার ফল্ট। তো তার জন্য আমি বুঝুকে সবসময় আগ্রহ দিই যে তুই কর, তোর কী লাগবে। তো বুঝু নিজের মতো নিজেই একবার যেমন প্যানকেক বানিয়েছিল, তো বিকেলবেলা হাঁটতে বেরিয়ে নিজেই দেখলাম সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছে। নিয়ে এসে তো আমার কাছে তো যেহেতু আমি রান্না এরমভাবে কিছু করি না বলে সব মজুদ থাকে না, তো বুঝু তাই কিনে নিয়ে এলো। আমি বললাম, কী করবি রে বাবা, তুই এটা কী সব কী কিনে নিয়ে এসেছিস? তো বললাম, মাম্মা আমি প্যানকেক বানাবো। তো আমি বললাম, প্যানকেক বানাবি? তুই প্যানকেক বানাতে জানিস নাকি? বললো, কেন জানবো না, আর সবচেয়ে বড় কথা তো এখন তো ইউটিউব আছে। তাহলে ঠিক আছে, তোর যখন এত আগ্রহ রান্না করার প্রতি তুই কর। তো দেখলাম বেশ সুন্দর প্যানকেকটা বানিয়েছিল। তো সেই ভিডিওটা আমার কাছে আছে, তো তোমাদেরকে আমি এটা পরে অন্য একদিন শেয়ার করবো। এর আগে একটা আলু দিয়ে খুব সুন্দর একটা বল টাইপের বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে। তো আসলে নতুন অভিজ্ঞতা বা নতুন শিখলে তখন সব কিছু একটু অল্প অল্প পরিমাণে হয় বলে সবার সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা খেয়েছিলাম, তো বেশ ভালো টেস্ট হয়েছিল। তো বলেছিলাম যে পরে তুই করিস আবার, তখন আবার সব একটু বেশি পরিমাণ করলে তাহলে সবাইকে একটু একটু করে দিলেও তারা সবাই টেস্ট করতে পারবে। তো এদিকে বুজুর তো চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে তো বুজুকে একটুখানি ভাত ভেজে দেওয়া হচ্ছে। তো একটু ডিমে ভুজিয়া টাইপের করে দিয়ে আর ক্যাপসিকাম একটুখানি ছিল এক্সট্রা, তো সেগুলোকে ভেজে দিয়ে ওকে একটু ভাতটা আমি ঘি দিয়ে ভেজে দিচ্ছি, যাতে ও একটুখানি চিলি চিকেনটা মন করে সুন্দর করে বানালো, তো সেটা দিয়ে একটু শান্তি করে আজকের লাঞ্চটা একটু খেতে পারে। আসলে রবিবারের লাঞ্চ কিন্তু ওর বেসিক্যালি কাকার বাড়িতেই হয়, টুটু পিসির বাড়িতে আগাগোড়ায়। তো এখন কদিন বন্ধ রয়েছে, ও পরীক্ষা টরীক্ষা এইসব নানান রকম কারণের জন্যে, হয়তো এগুলো মিটে গেলে আবার শুরু হবে। তো এই হলো আজকে বুজুর লাঞ্চ। ও আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে।
এই রাস্তাটা দিয়ে ভিডিও করার কারণ একটাই, এই রাস্তাটা না আমার সবসময় খুব ভালো লাগে। বিশেষ করে গরমকালে যখন প্রচণ্ড রোদ থাকে তখন এই রাস্তাটা প্রচণ্ড ঠান্ডা থাকে, এখান দিয়ে হেঁটে যেতে না খুব ভালো লাগে। আর ভারী সুন্দর লাগে বর্ষাকালেও, পুরো সবুজ পাতাগুলো নতুন চকচকে, বৃষ্টিতে পুরো ধুয়ে গেছে। আর তার সাথে যখন রোদের আলোগুলো পড়ে আরও ভালো লাগে। আকাশটাও যেমন চকচক করছে, গাছের পাতাগুলোও চকচক করছে। তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে একটা বিশেষ কাজে। আসলে বহু বছর ধরে না আমাদের যে একটা আলমারি ছিল, যেখানে আমাদের মায়ের সমস্ত জিনিসপত্র রাখা হতো, তো সেই আলমারিটা একইভাবে পড়ে আছে। তো ওটার কোনো ব্যবস্থা হচ্ছিল না। ব্যবস্থা মানে ওটা একটুখানি যে জায়গাগুলো খালি করা করে যদি কিছু অন্য নতুন কিছু রাখা যায়, আসলে তার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এতদিন পর এটা খোলার ব্যবস্থা করা হয়েছে। তো অর্পিতা রানী আমায় ডেকে পাঠিয়েছে যে ছোটো দিদি তুমি একটু আসো। ও আসলে যে কোনো কাজে, যে কোনো সাহায্যে, যে কোনো ডিসিশনে ও আমাদেরকে সবসময় ডাকে। আমি আছি সামনে আর দিদি আছে সামনে, তার জন্য শুধু নয়, ও মিউজিকেও ফোনে তার সাথে আলোচনা করে যে কোনো বিষয় নিয়ে। ওর এই গুণগুলো খুব ভালো। তো মায়ের এই আলমারিটা পরিষ্কার করার পর তো সেখান থেকে তো অনেক জামা কাপড় এক্সট্রা ছিল বাবার, তো সেগুলো অনেকগুলো আমরা বার করলাম যেগুলো বাবার ছোট হয়ে গেছে। তো তার থেকে একটা শার্ট নিয়ে আসা হলো বুচুনির জন্য। তো বুচুনি পরে গায়ে পরে দেখলো যে শার্টটা ওর একদম ঠিকঠাক আছে, বাবার ছোট হয়ে গেছে। তো বুচুনি বললো ঠিক আছে, এই শার্টটা আমি নেবো, আমি নিয়ে যাচ্ছি। তো বুচুনি এটা নিল। একটা পাটোর জন্য শার্ট নেওয়া হয়েছে। তো ভাইয়ের কিছু জামা যেগুলো ছোট হয়ে গেছিলো, সেগুলো অনেক দিন ধরে আলমারিতেই রাখা ছিল, তো সেগুলোরও একটু ব্যবস্থা হলো। তো সেগুলো পাটোরও হয়ে গেল। আর এই যে এইরকম মায়ের না বেশ কিছু শাড়ি ছিল, তার মধ্যে এই শাড়িটা আমি নিয়ে এলাম। অর্পিতা বললো দিদি তুমি এটাকে নিয়ে যাও। তো অর্পিতাও স্মৃতি মানে মায়ের স্মৃতি হিসাবে ও শাড়ি রাখলো, শাল রাখলো। তো এইটা শাড়িটা না মায়ের শাড়ির অনেক পুরনো, মানে যখন দিদি অন্নপ্রাশন ছিল মা সেই সময় শাড়িটা পরেছিল। এই শাড়িটার একটা কাহিনী আছে, কিন্তু এই যে তার সাথে হলুদ যে কাপড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই শাড়িটার সাথে ছিল না, এটা পরবর্তীকালে লাগানো হয়েছে। আর এখানে যে সেলাইগুলো দেখছো আলাদা আলাদা করে লাগানো হয়েছে। আসলে যেদিনকার দিদির অন্নপ্রাশন ছিল, মায়ের কাছ থেকে গল্প শুনেছিলাম, তখন না একটা ল্যাম্প ছোটো মতন ছিল, সেই ল্যাম্পটা ব্যাটারিটা পুড়ে গিয়ে গলে গেছিলো। সেটা গলে গিয়ে মায়ের শাড়িটা না পুরো কেটে গেছে। শাড়িটা বহু বছর পুরনো, দিদির বয়সের শাড়িটা, কিন্তু শাড়িটা এখনও এত সুন্দর যেটা না ফোনে তা বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়িটা খুব সুন্দর ছিল। তো শাড়িটা কী করবো, এটা একটা স্মৃতি, তাই এটা অর্পিতা বললো দিদি তুমি রেখে দাও, তোমাদের কাছে যত্ন করে রেখে দাও। আর এই যে এই একটা মায়ের তানচুরি বেনারসি ছিল, এটাও কিন্তু মাঝখান দিয়ে না প্রচুর ফেসে গেছে। তো এই শাড়ির যে কালারটা দেখা যাচ্ছে লাল মতন, এটা কিন্তু আসলে লাল না, ঠিক মেরুন টাইপের একটা কালার, খুব সুন্দর। পুরো শাড়িটা, গোটা শাড়িটা ছিল চন্দন কালারের, আর পাটটা না একটু লালচে মেরুন টাইপের, খুব সুন্দর। যেটা এইখানে সেই ফোনে ওই যথারীতি কোনো কালারটা বোঝা যাচ্ছে না। এই শাড়িগুলো কিন্তু আর পরা যাবে না, কারণ শাড়িগুলো ফেসে গেছে, নষ্ট গেছে, বহু পুরনো শাড়ি। তো ওই স্মৃতি হিসাবে রেখে দেওয়া যায়। তাছাড়াও অনেক শাড়ি বেরিয়েছে যেগুলো পরা যাবে, তো সেগুলো যদি কেউ নিতে চায় তো তাদেরকে দিয়ে দেওয়া যাবে। আর যেগুলো আছে যে নষ্ট হয়ে গেছে সেগুলোর অন্য কোনো রকম ব্যবস্থা করতে হবে। আজকের আকাশে সুন্দর সেই দৃশ্য না থাকলেও আজকের আকাশটা কিন্তু ভারী মিষ্টি, তার কারণ আকাশের মধ্যে না দুখানা বেশ সুন্দর ঘুড়ি দেখা যাচ্ছে। আসলে ঘুড়ি তো এখন আর সবসময় দেখা যায় না, তাই ঘুড়ি ঠুড়ি দেখলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আকাশটা যেহেতু একটুখানি মনমরা হয়ে রয়েছে, তাই যখন তখন বৃষ্টি নামতে পারে, সেই জন্য আমি না যত জামা কাপড় ছাদে মেলা ছিল সব নিয়ে এসে ভিতরে রেখে দিলাম। ঘুড়ি উড়ানোর দিনগুলো কিন্তু ছিল ভারী মিষ্টি। ছোটোবেলায় কোনোদিনও ঘুড়ি উড়ানোর দুঃসাহসিকতা দেখায়নি, কিন্তু যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ হতো তখন থেকে কিন্তু ছাদে গিয়ে একদম বিকেল সন্ধ্যে অবধি ছাদেই বসে থাকতাম। আর একটা একটা করে ঘুড়ি কেটে যাবে বলে সেগুলোকে ধরবার আশায় বড় একটা লম্বা কঞ্চি আর একটা সুতোর মধ্যে না ঢিল বেঁধে রেখে দিতাম, যদি কোনো ঘুড়ি কেটে যায় সেগুলোকে পেঁচিয়ে ধরবো বলে। কখনো কখনো ধরতেও পেরেছি, কখনো কখনো আবার পারিওনি। তো সেই সব দিনগুলো ছিল খুব সুন্দর। আর ওই যে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের যে এখানে স্টেডিয়াম আছে না, সন্তোষপুর স্টেডিয়াম বা যাদবপুর স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের লাইটগুলো যখন জ্বলে আমাদের ছাদ অবধি কিন্তু বেশ আলো হয়ে যায়। এখন অতটা বোঝা যাচ্ছে না, যখন অনেকটা রাতের অন্ধকার নেমে আসে তখন ছাদময় পুরো আলোয় আলোকিত হয়ে যায়। আর এই যে সন্ধ্যেবেলায় হতে না হতে বৃষ্টি নেমে গেছে। আজকে আর তাই কেউ পার্কে যায়নি, সবাই সবার বাড়িতে বসে আছে, আর আমিও ঘরে বসে বৃষ্টি দেখছি। আর তার সাথে আজকের মতন বিদায়ও নিচ্ছি।